রাজনীতির পাঠশালার পাঠ পর্বে আপনাকে স্বাগতম। আমাদের পাঠ পর্বে আজ থাকছে অরাজপন্থা, মার্ক্সবাদ ও ভবিষ্যতের আশাবাদ প্রসঙ্গে নোম চমস্কির সাক্ষাৎকারের চতুর্থ ও শেষ পর্ব। সাক্ষাৎকারটি নিয়েছেন কেভিন ডয়েল, বাংলায় অনুবাদ করেছেন মোহাম্মদ গোলাম সারোয়ার। রেড অ্যান্ড ব্ল্যাক রেভলিউশন পত্রিকার 1995 সালে দ্বিতীয় সংখ্যায় ছাপা হয় সাক্ষাৎকারটি। বাংলা অনুবাদটি প্রকাশিত হয়েছে অরাজ.নেটের ইতিহাস বিভাগে। পুঁজিবাদ প্রসঙ্গে প্রশ্ন। অনেক অর্থেই বামপন্থীরা আবারও ফিরে গিয়েছেন গত শতকের মতো তাদের মূল শুরুর বিন্দুতে। তখনকার মতোই এরা একটি বিকাশমান পুঁজিবাদকে প্রত্যক্ষ করছেন। যদিও সম্পদের বৈষম্য ও অসমতা পাহাড় সম হয়েছে, তা সত্ত্বেও পূর্বের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি ঐক্যমত্য আছে যে পুঁজিবাদী সম্ভবত ইতিহাসের একমাত্র সম্ভাব্য সচল অর্থনৈতিক সংগঠন। যে কেউ বলতে পারেন এই প্রেক্ষাপটের বিপরীতে কিভাবে অগ্রসর হতে হবে সে বিষয়ে বামপন্থীরা অনেকটাই অনিশ্চিত। আপনি এই সময়টিকে কিভাবে দেখছেন? এটা কি এক ধরনের মূলে ফিরে যাওয়ার প্রশ্ন? সমাজতন্ত্রের মুক্তিমুখী ধারাকে সামনে নিয়ে আসা এবং গণতন্ত্রের উপরে জোর দেওয়াই কি এখনকার করণীয় হতে পারে? চমস্কি: আমার মতে এটা আসলে অনেকটাই প্রপাগান্ডা। আমরা এখন পুঁজিবাদ বলতে যা বলছি তা এক ধরনের কর্পোরেট মার্কেন্টাইলিজম বা বাণিজ্যতন্ত্র, যেখানে অভ্যন্তরীণ অর্থনীতিতে ও আন্তর্জাতিক সমাজে বিপুল প্রভাব খাটানো শক্তিমান রাষ্ট্রগুলোর সহায়তায় মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নিয়ন্ত্রণ নিয়েছে ব্যক্তিখাতের বিশাল সব স্বৈরতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো। নানান ধরনের বিভ্রমের বিপরীতে আমেরিকা এটা নাটকীয়ভাবে সত্য। ধনিক ও অভিজাত শ্রেণী এখন আর আগের মতো বাজারের শৃঙ্খলাগুলো মানতে রাজি নয়, যদিও এরা সাধারণ আমজনতার জন্যে এই শৃঙ্খলাগুলোকে এখনো সঠিক মনে করে। কয়েকটা উদাহরণ দেওয়া যেতে পারে। ধরুন রিগান প্রশাসনের কথা, যাদের আবির্ভাব ঘটেছিল মুক্ত বাজারের বুলিবাগিসি দিয়ে, যারা ব্যবসায়ী সম্প্রদায়কে চাঙ্গা করতে চেয়েছিল এই বলে যে তারাই যুদ্ধ পরবর্তী আমেরিকার ইতিহাসের সবচেয়ে বাণিজ্য সুরক্ষাকারী প্রশাসন। বাস্তবত এরা সম্মিলিতভাবে আগের সকল প্রশাসনের চেয়ে বেশি সংরক্ষণবাদী ছিল। বর্তমান বাজার ভিত্তিক ক্রুসেডের একজন নেতা নিউট গিংরিচ, যিনি বিপুল ধনী একটা এলাকার প্রতিনিধিত্ব করেন, যদিও এটা কেন্দ্রীয় সরকারের সহায়তার বাইরে, কিন্তু তা সত্ত্বেও তার এলাকা আমেরিকার যে কোনো নিম্ন মধ্যবিত্ত মফস্বল এলাকার চেয়ে অনেক বেশি কেন্দ্রীয় সরকারের ভর্তুকি পেয়ে থাকে। আমেরিকার রক্ষণশীলরা যারা ক্ষুধার্ত শিশুদের জন্য স্কুলগুলোতে দুপুরের খাবার বন্ধের আহ্বান জানিয়েছে, তারাই আবার পেন্টাগনের জন্য বাজেট বৃদ্ধিরও দাবি জানিয়েছে, যা 1940-এর দশকের শেষের দিকে তার বর্তমান আকারে প্রতিষ্ঠিত হয়েছিল। কারণ বাণিজ্যিক মিডিয়াগুলো দয়া করে আমাদের জানিয়েছে যে এই বিশুদ্ধ প্রতিযোগিতামূলক ভর্তুকিবিহীন মুক্ত প্রাতিষ্ঠানিক অর্থনীতি এভাবে চলতে পারবে না। সরকারকে অবশ্যই এই ত্রাণকর্তা হিসাবে ভূমিকা পালন করতে হবে। এই ত্রাণকর্তা ছাড়া নিউট গিংরিচের নির্বাচনী এলাকা হতো একটা হতদরিদ্র শ্রমজীবী এলাকা, অবশ্য সেই সৌভাগ্য তাদের থাকলে, যেখানে থাকতো না কোনো কম্পিউটার, ইলেকট্রনিক্স, হতো না কোনো বিমান শিল্প বা খনিজ বিষয়ক শিল্প ইত্যাদি ইত্যাদি। জনগণের মাঝে অরাজপন্থীদেরকে এই ধরনের প্রতারকদের সাথে মিলিয়ে ফেলা উচিত নয়। আগের যে কোনো সময়ের চেয়ে মুক্তিমুখী সমাজতান্ত্রিক চিন্তাগুলো এখন আরও বেশি প্রাসঙ্গিক এবং জনগণের মাঝে তাদের বেশ গ্রহণযোগ্যতাও রয়েছে। বিপুল কর্পোরেট প্রোপাগান্ডা সত্ত্বেও উচ্চশিক্ষিত বলয়ের বাইরে বেশিরভাগ মানুষ এখনও তাদের প্রথাগত মনোভাবই বজায় রাখে। যেমন ধরুন, যদি আমেরিকার উদাহরণ দিই, এখানে জনগণের শতকরা 80% বেশি মানুষ মনে করেন আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটি মজ্জাগতভাবে অন্যায্য এবং আমাদের রাজনৈতিক ব্যবস্থাটি আসলে প্রতারণামূলক, যা কেবল বিশেষ স্বার্থেরই সেবা করে, জনগণের নয়। আমেরিকার জনগণের একটা বিস্ময়কর বড়সড় অংশ মনে করে পাবলিক অ্যাফেয়ার্স বা গণবিষয়াবলিতে শ্রমজীবী মানুষের মতামত প্রকাশের সুযোগ খুবই সীমিত। একই অবস্থা ইংল্যান্ডেও। ফলে অভাবী মানুষকে সহায়তার জন্য সরকারকে দায়িত্ব নিতে হয়। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ সংকোচন কর মৌকুফের চেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত।
অথচ বর্তমান রিপাবলিকান প্রস্তাবনাগুলো যা কংগ্রেসের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে তা শুধু ধনিকদেরকেই লাভবান করে আর আমজনতার জন্য অনিষ্টকর ভূমিকা আবির্ভূত হয়। এবং এই রকমের আরও অনেক অনেক উদাহরণ রয়েছে। বুদ্ধিজীবীরা হয়তো অন্য গল্প শোনাবে আপনাকে, কিন্তু আসল তথ্যটা খুঁজে পাওয়া খুব কঠিন কিছু নয়। প্রশ্ন: সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে অরাজপন্থী চিন্তাগুলোর সঠিকতায় প্রমাণিত হয়েছে। বাকুনিনের ভবিষ্যৎবাণী সঠিক বলে প্রমাণিত হয়েছে। আপনার কি মনে হয় এই সাধারণ বিকাশ থেকে এবং বাকুনিনের দারুণ বোধগম্য বিশ্লেষণ থেকে অরাজপন্থীদের প্রেরণা নেওয়া উচিত? অরাজপন্থী মানুষদের কি তাদের চিন্তা এবং ইতিহাসের উপর আরও বেশি আস্থা রেখে আগত সময়ের দিকে নজর দেওয়া উচিত? চমস্কি: আমি অন্তত আশা করি উপরের আলোচনায় এর উত্তর আছে। আমি মনে করি বর্তমান যুগে অশুভ দৃষ্টান্ত যেমন রয়েছে, তেমনি রয়েছে দুর্দান্ত সব আশার চিহ্ন। এর ফলাফল কি হবে তা নির্ভর করছে আমাদের সামনে থাকা সুযোগগুলোকে আমরা ঠিক কতটা ব্যবহার করতে পারছি তার উপরে। প্রশ্ন: সবশেষে একটা ভিন্ন প্রশ্ন করছি। আমরা আপনার জন্য 1 পাইন্ট গিনেস বিয়ার অর্ডার করে রেখেছি এখানে। আপনি কবে আসবেন এবং পান করবেন সেটা? চমস্কি: গিনেসটা প্রস্তুত থাক। আমি আশা করি খুব লম্বা সময় লাগবে না আমার আসতে। আমরা যদি পারতাম তাহলে হয়তো কালকে চলে আসতাম। আয়ারল্যান্ডে আমরা, মানে আমার স্ত্রীও এসেছেন আমার সাথে। যদিও এই ধরনের ধারাবাহিক ভ্রমণ তার জন্য অস্বাভাবিক। দারুণ সময় কাটিয়েছি, আমরা আবার আসতে চাই। আর কেনই বা নয়। কঠিন কঠিন সব আলাপ করে আপনাদেরকে বিরক্ত করব না, তবে অসাধারণ সব প্রত্যাশা রয়েছে যে পরিস্থিতিগুলোর কথা আমি বলার চেষ্টা করছি সেসব বিষয়ে। পাদটিকা 1। ফরাসি নৈরাজ্য চিন্তাপথিক দানিয়েল গেরা লিখিত বই অ্যানার্কিজম ফ্রম থিওরি টু প্র্যাকটিস। বইটি মান্থলি রিভিউ প্রেস কর্তৃক প্রকাশিত হয় 1970 সালে জানুয়ারি মাসে। এতে নোম চমস্কি ভূমিকা লেখেন। ভূমিকাটি পরে বিভিন্ন স্থানে নোট অফ অ্যানার্কিজম শিরোনামে প্রকাশিত হয়। 2। নোম চমস্কি ও এস হারম্যান 1988 সালে লেখেন তাদের সারা জাগানো বই ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। পরে 1992 সালে 2 কানাডিয়ান প্রামাণ্যচিত্র নির্মাতা মার্ক আকবার ও পিটার উইন্টনি বিষয়বস্তুকে ধরে চমস্কির ভাবনা বিস্তৃত করতে নির্মাণ করেন 167 মিনিটের প্রামাণ্যচিত্র ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, নোম চমস্কি অ্যান্ড দ্য মিডিয়া। 3। ব্রিটিশ দার্শনিক ডেভিড হিউমের লিখিত বই অফ প্রিন্সিপাল অফ গভর্নমেন্ট। 4। লিবার্টারিয়ান সোশ্যালিজমের পরিভাষা মুক্তিমুখী সমাজতন্ত্র। 1858 সাল থেকে 1861 সালের ভিতরে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত নৈরাজ্যবাদী জার্নাল লা লিবার্তারিয়ে প্রথম প্রত্যয়টি ব্যবহৃত হয়। ফরাসি নৈরাজ্যবাদী চিন্তাপথিক ও কবি জোসেফ দেজাকিউ প্রথম ব্যবহার করেন। 19 শতকের আন্তর্জাতিক শ্রমজীবী মানুষের সমিতিতে সমাজতন্ত্রের প্রশ্নে মার্কস বাকুনিন বিভাজন হয়। মার্কস সমাজতন্ত্র বলতে মনে করতেন সাম্যবাদে উত্তরণের আগে উৎক্রমণমূলক পর্যায়, যাতে শিল্প প্রলেতারিয়েট রাষ্ট্র ক্ষমতা দখল করে। অন্যদিকে বাকুনিনের মতে সমাজতন্ত্র মানেই বিপ্লবকালে এই রাষ্ট্র তথা রাজনৈতিক ব্যবস্থার উচ্ছেদ। নৈরাজ্যবাদীরা রাষ্ট্রহীন সমাজতন্ত্রকেই মুক্তিমুখী সমাজতন্ত্র এবং রাষ্ট্রবিহীন সমাজতন্ত্রকে কর্তৃত্বপরায়ণ সমাজতন্ত্র বলে থাকেন। 5। নৈরাজ্যবাদের আদি চিন্তাপথিক মিখাইল বাকুনিন তার স্টেটলেস সোশ্যালিজম অ্যানার্কিজম রচনায় সমাজতন্ত্র ও স্বাধীনতা সম্পর্কে ব্যাখ্যা করেন। বাকুনিনের মতে সমাজতন্ত্র ছাড়া স্বাধীনতা স্বেচ্ছাচারিতা, আর স্বাধীনতা ছাড়া সমাজতন্ত্র নির্মমতা। দেখুন বাকুনিন 2019 পৃষ্ঠা। পরে যুক্তরাষ্ট্রের বামপন্থী আন্দোলনে অ্যানার্কিজম ইজ ইকুইভ্যালেন্ট টু সোশ্যালিজম উইথ ফ্রিডম কথাটি জনপ্রিয় হয়। 6। রেড ব্যুরোক্রেসির পরিভাষা লাল আমলাতন্ত্র। রুশ নৈরাজ্যবাদী চিন্তক মিখাইল বাকুনিন এই প্রত্যয়টি ব্যবহার করেন। বাকুনিন মনে করতেন শ্রমজীবী মানুষের মুক্তির পথ হলো সমাজতন্ত্র। বাকুনিন সমাজতন্ত্র বলতে শুধু উৎপাদনের সামাজিক মালিকানাই বুঝতেন না, একই সঙ্গে রাষ্ট্র উচ্ছেদকে অপরিহার্য শর্ত হিসাবে সামনে রাখেন। বাকুনিন এস্টেটিজম অ্যান্ড অ্যানার্কি তার ধারণা বিস্তৃত করেন এবং মার্ক্সীয় রাষ্ট্রবিহীন সমাজতন্ত্রের তীব্র সমালোচনা করেন। রাষ্ট্র ও তার তাবৎ রাজনৈতিক ব্যবস্থাটা শাসক শাসিত সম্পর্ক নির্মাণ করে এবং বল প্রয়োগের মাধ্যমে স্বাধীনতা হরণ করে। রাষ্ট্রকে চূর্ণ না করে তার ক্ষমতা দখল কেবল নতুন রাজনৈতিক অভিজাত শ্রেণী নির্মাণ করে। বাকুনিন এই নতুন রাজনৈতিক অভিজাত শ্রেণীর ক্ষমতাকেই রেড ব্যুরোক্রেসি নামে অভিহিত করেন। 7।
1936 সালের স্পেনীয় বিপ্লব ছিল শ্রমজীবী মানুষের সামাজিক বিপ্লব। কাতালোনিয়া, আন্দালুসিয়া, আরাগন এবং ভ্যালেন্সিয়ার অংশবিশেষ জুড়ে সংগঠিত হয় এই বিপ্লব। স্পেনের অর্থনীতির 2/3 নিয়ন্ত্রণ নেয় শ্রমজীবী শ্রেণী। শ্রমজীবী মানুষের নৈরাজ্যবাদী সংগঠন সিএনটি ছিল এই বিপ্লবের সংগঠক। কারখানার দখল নিয়ে শ্রমজীবীদের স্ব পরিচালন ব্যবস্থা, সিদ্ধান্ত গ্রহণে প্রত্যক্ষ গণতন্ত্র, সমন্বয়ের জন্য ফেডারেটিক পদ্ধতির পরিচালনা ব্যবস্থা এবং প্রত্যক্ষ প্রতিনিধি ব্যবস্থা চালু হয়। 1936 থেকে 1939 পর্যন্ত বিপ্লব স্থায়ী ছিল। 8. অংশগ্রহণমূলক গণতন্ত্র, পার্টিসিপেটরি ডেমোক্রেসি। পরিভাষা: অংশগ্রহণমূলক গণতন্ত্র। এটি সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধরন থেকে একেবারেই আলাদা। উৎপাদন কাঠামো ও সমাজ সমিতি ও সম্প্রদায়গুলোতে ব্যক্তি স্বয়ং প্রত্যক্ষভাবে অংশ নেয় এবং প্রত্যেকে ও সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করে। 9. 1787 সালের সংবিধান সংক্রান্ত কনভেনশন। যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়নের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। সংবিধান সংক্রান্ত কনভেনশন পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় 1787 সালের 14 মে থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র কিভাবে শাসন হবে তা নির্ধারণই ছিল এই কনভেনশনের মুখ্য উদ্দেশ্য। কনভেনশনে সভাপতিত্ব করেন জর্জ ওয়াশিংটন। 70 জন ডেলিগেট এতে অংশ নেওয়ার কথা থাকলেও 55 জন অংশ নিতে সক্ষম হন। স্টেটগুলোকে বিবেচনার জন্য 39 জনের সাক্ষ্য সম্মিলিত প্রস্তাবনা পাঠানো হয়। জেমস ম্যাডিসন, আলেকজান্ডার হ্যামিল্টন নতুন ধরনের শাসন পদ্ধতির কথা বলেন। কনভেনশনে জনসংখ্যা অনুপাতে প্রতিনিধিত্ব প্রস্তাব হাজির করেন জেমস ম্যাডিসন। 10. সোশ্যাল ডেমোক্রেসি। সোশ্যাল ডেমোক্রেসি 1860-এর দশকে গড়ে ওঠা রাজনৈতিক আন্দোলন। এর সুদূরপ্রসারী লক্ষ্য হচ্ছে ক্রমান্বয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে অভীষ্ট সমাজতন্ত্র প্রতিষ্ঠা। 11. ফেভিয়ান সমাজতন্ত্রী। ব্রিটেনের একটি সমাজতন্ত্রী ধারা যারা বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখলের বদলে ধারাবাহিক সংস্কারের মাধ্যমে সমাজতান্ত্রিক রূপান্তরের তাত্ত্বিক ধারণায় বিশ্বাসী। এদের মূল সংগঠনের নাম ফ্যাভিয়ান সোসাইটি। 12. বলশেভিক। রুশ সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টির লেনিনপন্থী অংশ। বলশেভিক অর্থ সংখ্যাগরিষ্ঠ। 1903 সালে পার্টির দ্বিতীয় কংগ্রেসে অপর অংশ মেনশেভিক থেকে আলাদা হয়ে যায়। পরবর্তীতে তারা সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টিতে রূপান্তরিত হয়। 13. ডিটারিং ডেমোক্রেসি চমস্কির আলোচিত বই 1991 সালে ভার্সো বুক থেকে প্রকাশিত হয়। প্রকাশের পরপরই বইটি আলোচনার ঝড় তোলে। বইটিতে চমস্কি মার্কিন সাম্রাজ্যের ক্ষমতা কাঠামোকে উন্মোচন করেন এবং দেখান কিভাবে নিজ দেশে এবং দেশের বাইরেও এই ক্ষমতা গণতন্ত্রের জন্য হুমকি। একদিকে আকাশচুম্বী সামরিক ক্ষমতা, অন্যদিকে পরন্ত অর্থনীতি যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন ধরনের অসামঞ্জস্য তৈরি করে এবং এই কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের নামে ভয়ানক শোষণ জারি করে। নিকারাগুয়া থেকে ফিলিপাইন, পানামা থেকে মধ্যপ্রাচ্য, দুনিয়াব্যাপী শোষণের নতুন এক বিন্যাস তৈরি হয়, যাকে নয়া বিশ্ব ব্যবস্থার আবির্ভাব বলেছেন চমস্কি। 14. নেসেসারি ইলিউশন থট কন্ট্রোল ইন ডেমোক্রেটিক সোসাইটিস 1989 সালে প্রকাশিত চমস্কির বই। সাউথ ইন প্রেস ও প্লুটো প্রেস বইটি প্রকাশ করে। এতে চমস্কি দেখান ক্ষমতা কিভাবে প্রোপাগান্ডার মাধ্যমে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে বিলীন করে এবং ধোঁয়াশার মাধ্যমে বিভ্রান্তি তৈরি করে। প্রকৃত গণতন্ত্রকে রুদ্ধ করে ফেলা বা অকার্যকর করতে কর্পোরেট মিডিয়া প্রতিষ্ঠানের ভূমিকার সমালোচনা করেন চমস্কি। 15. নয়া শ্রেণী। নিউ ক্লাস শিরোনামে বাকুনিনের একটি প্রবন্ধ জিপি ম্যাক্সিমাম সম্পাদিত বাকুনিন রচনামালায় পত্রস্থ হয়েছে। বাকুনিন নয়া শ্রেণী বলতে মূলত লাল আমলাতন্ত্রে গজিয়ে ওঠা নতুন রাজনৈতিক শ্রেণীটিকে বুঝিয়েছেন। 6 নম্বর পাদটিকা দ্রষ্টব্য। 16. অ্যানার্কো সিন্ডিকালিজম নৈরাজ্যবাদী আন্দোলনের অন্যতম প্রধান ধারা। চমস্কির মতে অ্যানার্কো সিন্ডিকালিস্টরা নৈরাজ্যবাদকে অত্যন্ত সংগঠিত ও জটিল শিল্পায়িত সমাজের জন্য সঠিক ধরনের সংগঠন প্রণালী হিসাবে দেখে। আর এই প্রবণতার সম্পর্ক রয়েছে বিভিন্ন ধরনের বামপন্থী মার্ক্সবাদের সঙ্গে, যেমন কাউন্সিল কমিউনিজম, যা লুক্সেমবার্গবাদের সঙ্গে সম্পর্কিত। 17. ডিসকাশন বুলেটিন 1983 সাল থেকে 2003 পর্যন্ত ত্রৈমাসিক হিসাবে প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন ফ্রাঙ্ক জিরাল্ড। 18. মানব প্রকৃতি চমস্কির ভাষাতত্ত্বের অন্যতম প্রস্তাবনা মানব প্রকৃতি। চমস্কি তার ভাষাতাত্ত্বিক গবেষণায় যে লক্ষণীয় সিদ্ধান্তে উপনীত হন তা হল মানুষ সহজাত ভাবসম্পন্ন। চমস্কি যুক্তি দেখান যে ভাষার ব্যাকরণ কাঠামোর
অন্তর্নিবিষ্ট রূপগত বিধান বুঝতে পারার ক্ষমতা মানুষের সহজাত। খুব অল্প বয়সেই শিশুরা বড়দের কথাবার্তা শুনে ব্যাকরণের জটিল বিধানগুলো আয়ত্ত করে ফেলে। একজন শিশু পরবর্তীতে এই বিধানগুলোকে এমনভাবে ব্যবহার করে যাতে খুব নির্দিষ্ট সংখ্যক শব্দ দিয়েই অসংখ্য বাক্য সে প্রণয়ন করতে থাকে। এই বাক্যগুলো অশ্রুত অর্থাৎ নতুন। তাই ব্যাকরণের অন্তর্নিহিত বিধান চিনতে পারার সক্ষমতা এবং অসংখ্য বাক্য উৎপাদনের এই সহজাত ক্ষমতাকে সৃজনশীলতা বলে আখ্যায়িত করা যায়। 19. স্নায়ুযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রসমূহ এবং সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্রসমূহের মধ্যকার টানাপোড়েনের নাম। 1940-এর দশকের মাঝামাঝি থেকে 1980-র দশকের শেষ পর্যন্ত এর বিস্তৃতি ছিল। প্রায় 5 দশক ব্যাপী সময়কালে এই দুই শক্তিশালী দেশের মধ্যকার তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও রাজনৈতিক মতানৈক্য আন্তর্জাতিক রাজনীতির চেহারা নিয়ন্ত্রণ করত। 20. এক্স নোমেনক্লাতুরা। এক্স নোমেনক্লাতুরা মূলত সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের কমিউনিস্ট পার্টির অভিজাত নেতাদের এই নামে ডাকা হতো, যারা পার্টির খুব শীর্ষ পদে নানান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন। এরা কমিউনিস্ট সংগঠনের মধ্যেও এলিট অংশ। যদিও এই সাক্ষাৎকারে এক্স নোমেনক্লাতুরা বলতে পূর্ব ইউরোপের অভিজাত দেশগুলোর কথা বলা হয়েছে, যাদের সঙ্গে পশ্চিমের সখ্য গড়ে উঠেছিল সোভিয়েত ইউনিয়নের পতনের পরে। অনুবাদক। 21. জোট নিরপেক্ষতা। 1961 সালের সাবেক যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জন্ম হয় জোট নিরপেক্ষ আন্দোলনের। আজ তাহলে এ পর্যন্তই। কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজনীতির পাঠশালার সঙ্গেই থাকুন।